রাত তখন প্রায় 10:30। নওয়াগাঁও গ্রামের ফাঁকা রাস্তা দিয়ে পুরনো এক মাইক্রোবাস এগিয়ে চলেছে। ড্রাইভার সালাম ক্লান্ত চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। পাশে বসা মঞ্জুর জানালার বাইরে তাকিয়ে গুনগুন করছে কোনো পুরনো গান। আকাশে চাঁদ নেই, চারদিক ঘুটঘুটে অন্ধকার। দূরে কুকুরের ডাক রাতটাকে আরও ভারী করে তুলছে। হঠাৎ ঠাক শব্দে গাড়িটা কেঁপে থেমে গেল। সালাম গাল দিল, ধর, এই মরা ইঞ্জিনটা আবার বন্ধ হইল। রাস্তার পাশে বিশাল বটগাছ, তার নিচে কুয়াশার ভেতর কিছু নড়ছে মনে হলো মঞ্জুরের। ওই সালাম, দেখছ ওটা কে? সালাম হেডলাইট বাড়িয়ে দিল। দেখা গেল এক সাদা পোশাক পরা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার ধারে। তার চোখে কোনো আলো নেই, মুখে অদ্ভুত হাসি। বৃদ্ধ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বাবা, শ্মশানের রাস্তা জানো? আজ রাতে ওখানে ঘন্টা বাজবে, অনেক বছর পর। এই বলেই সে অন্ধকারে মিলিয়ে গেল। সালাম গাড়ি স্টার্ট দিতে চেষ্টা করল, ইঞ্জিন ঘুরল না। দূরে কোথাও গভীর অন্ধকার থেকে এক ধাতব শব্দ ভেসে এলো, টং টং টং। দুইজন একে অপরের দিকে তাকালো, গায়ে কাঁটা দিয়ে উঠল। মঞ্জুর গলা শুকনো হয়ে গেছে। এই জায়গাটা তুই চিনিস? সালাম মাথা নাড়ল। না রে ভাই, আগে এই পথে আসি নাই। চারপাশে কুয়াশা জমেছে, দূরে বটগাছের ছায়া আরও ঘন অন্ধকার হয়ে আছে। গাড়ির সামনে এক মাটির পথ, বাঁ দিকে শ্মশানের দিক। রাস্তার শেষ দেখা যায় না, শুধু বাতাসে পোড়া কাঠের গন্ধ। হঠাৎ পিছনের সিট থেকে চর শব্দ হলো। দুজনেই চমকে তাকালো। কেউ নেই, শুধু এক পুরনো কাপড় মেঝেতে পড়ে আছে, মনে হচ্ছে ভেজা, যেন রক্তে মাখা। সালাম গিলে ফেলল ভয়টা। চল একবার সামনে দেখি, হয়তো কোনো লোক পেলে গাড়ি ঠেলতে পারবো। তারা টর্চ হাতে নামলো গাড়ি থেকে। মাটির রাস্তা ধরে কয়েক পা হেঁটে তারা শুনতে পেল দূরে আবার সেই ঘণ্টা বাজছে, টং টং টং। প্রতিবার বাজলেই হাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছিল। বটগাছটার গোড়ায় পৌঁছে তারা দাঁড়ালো। বাতাসে এক ধরনের দুর্গন্ধ, পোড়া কাঠ, মাটি আর কিছু পচা জিনিসের গন্ধ। টর্চের আলোয় দেখা গেল গাছের গোড়ায় একটা ভাঙা কুপি, শুকনো ফুল আর পুরনো সাদা কাপড়। মঞ্জুর নিচু গলায় বলল, এটা যেন কারোর কবরের জায়গা মনে হচ্ছে। ঠিক তখনই তাদের পেছন থেকে একটা কণ্ঠ শোনা গেল, এই রাতে এখানে থামলে ভালো না বাবা। দুজন ঘুরে তাকাতেই দেখা গেল এক বৃদ্ধ, হাতে লাঠি, চোখে ভয়। তোমরা কে? এই পথে কেন আসছো? গাড়ি খারাপ হয়েছে চাচা, একটু সাহায্য লাগবে। বৃদ্ধ বলল, শ্মশানের দিকের রাস্তা আজ বন্ধ। আজ রাত 15 বছর আগে সেই রাতের মতো, যেদিন প্রথম ঘণ্টা বাজল। তারপর সে হঠাৎ থেমে গেল। চলো তোমাদের নিয়ে যাই, কিন্তু যদি ঘণ্টা বাজে দাঁড়িও না। বৃদ্ধের নাম আব্দুল গফুর। গ্রামের সবাই বলে সে একসময় শ্মশানের পাহারাদার ছিল। 25 বছর ধরে সেই শ্মশান কেউ যায় না, কারণ সেখানে এক রাতে ঘণ্টা বাজলে কেউ বাঁচে না। সালাম জিজ্ঞেস করল, চাচা, ঘণ্টা মানে কি? বৃদ্ধ ধীরে ধীরে বলল, ওই ঘণ্টা শ্মশানের মন্দিরে ঝুলে আছে। এক অভিশপ্ত সন্ন্যাসী মারা গেছিল ওখানে, তার আত্মা আজও ঘণ্টা বাজায়, আর যার কানে পড়ে সে মারা যায়। মঞ্জুরের মুখ শুকিয়ে গেল। তাহলে এখন আমরা? গফুর মাথা নাড়ল। তোমরা আমার ঘরে থাকো আজ, সকাল হইলে যাও, কিন্তু বাইরে যেও না, যতই শব্দ পাও। বাতাসে হঠাৎ আবার বাজল সেই ভয়ঙ্কর ধাতব শব্দ, টং টং টং। গফুরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এখনই দরজা বন্ধ করো। গফুরের কুড়ে ঘরে তারা তিনজন বসে আছে। দরজা বন্ধ, বাতি নিভু নিভু করছে। বাইরে কুয়াশার ভিতর দিয়ে সেই ঘণ্টা আবার বাজছে, এবার যেন আরো কাছে, টং টং টং। সালাম চুপ করে শুনছে, মনে হচ্ছে প্রতিবার বাজলেই বুকের ভিতর কেউ ঠান্ডা হাত রাখছে। মঞ্জুর বলল, চাচা, ওই ঘণ্টা এত রাতে কে বাজায়? গফুর বলল, মানুষ না বাবা, ওই সন্ন্যাসীর আত্মা।
সে যেদিন পোড়ানো হয় সেই দিন ঘণ্টা বাজিয়েছিল, আগুন নিভে যায় আর সে ফিরে আসে ছায়া হয়ে। বাতাস কাঁপল, হঠাৎ কুড়ে ঘরে টিনের চাল কাঁপতে লাগলো। কেউ যেন বাইরে হাঁটছে। মঞ্জুর টর্চ ধরতেই জানালার ফাঁক দিয়ে দেখা গেল এক সাদা ছায়া, একটা হাত জানালার পাশে রেখে তাকিয়ে আছে ভিতরে। সালাম চিৎকার করে উঠল, ওইটা মানুষ না। মঞ্জুর তাড়াতাড়ি বাতি নিভিয়ে দিল। কুঁড়ে ঘরের ভেতর এখন সম্পূর্ণ অন্ধকার, শুধু বাইরের পায়ের শব্দ চুপচাপ ধীরে ধীরে জানালার চারপাশ ঘুরছে। বাইরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। মাটির গন্ধে একটা পচা লাশের গন্ধ মিশে যাচ্ছে। গফুর নিচু স্বরে বলল, চুপ করে বসো, ও চলে যাক। মঞ্জুর শ্বাস নিতে ভয় পাচ্ছে। ঠিক তখনই বাইরে থেকে কণ্ঠ ভেসে এলো, বাবা, দরজা খোলো, ঠান্ডা লাগছে। ওই কণ্ঠটা সালামের গলার মতোই শোনায়। মঞ্জুর বিস্ময়ে তাকালো সালামের দিকে। সে তো তার সামনেই বসে আছে। বাইরে আবার কণ্ঠ, আমি সালাম, দরজা খোলো। গফুর কাঁপা গলায় বলল, ওটা তোমার বন্ধু না, ওর ছায়া। দরজার বাইরে ছায়াটা থেমে আছে। বাইরে থেকে হালকা কড়া নাড়ার শব্দ, টক টক টক। সেই শব্দের সাথে সাথে আবার ঘন্টা বাজল। বাতাসের চাপা আওয়াজে ঘরের দেয়াল কেঁপে উঠছে। গফুর বলল, ও যখন ঘন্টা বাজায় তখন নতুন কাউকে নিয়ে যায়। সালাম ফিসফিস করে বলল, চাচা, এটা কি আমাদের জন্য? গফুর উত্তর দিল না। তার চোখের পাতা ভারী হয়ে এলো, মনে হচ্ছে কেউ তাকে টেনে নিচ্ছে ঘুমের ভেতর। মঞ্জুর চেঁচিয়ে বলল, চাচা, ঘুমিও না। বাইরে সেই কণ্ঠ আবার, বাবা, দরজা খোলো, আমি ঠান্ডায় মরতেছি। তারপর হঠাৎ সব চুপ। নিঃশব্দতা এত ভারী যে শ্বাসের শব্দ শোনা যায়। একটা ঠান্ডা হাওয়া হঠাৎ দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল। বাতিটা নিভে গেল, টর্চও বন্ধ। অন্ধকারে মঞ্জুর অনুভব করল কেউ যেন তার কাঁধে হাত রাখছে। চাচা? সে ধীরে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। তারপর সেই হাত ধীরে ধীরে ঘাড়ের পেছন দিয়ে নেমে গেল, আর কানে শোনা গেল কারো ফিস ফিস, তুমি কি ঘন্টা শুনতে পাচ্ছ? মঞ্জুর হঠাৎ চিৎকার করে উঠে লাফ দিল। দরজার বাইরে তখন কেউ নেই, শুধু বাতাসে ধাতব ঘণ্টার ধ্বনি ঘুরছে, টং টং টং। সালাম হঠাৎ লক্ষ্য করল গফুর আর নড়ছে না। সে এগিয়ে গিয়ে দেখল বৃদ্ধের চোখ খোলা, স্থির, ঠান্ডা। তার মুখে জমে থাকা ফেনা, হাতে মুঠো করে ধরা এক টুকরো কাপড়। মঞ্জুর কাঁপা গলায় বলল, চাচা, উঠে পড়েন। কোনো সাড়া নেই। ঘরের ভেতর এখন পচা ফুলের গন্ধে ভরে গেছে। বাইরে কুয়াশার ভেতর হঠাৎ কারো ছায়া দেখা গেল। সে দাঁড়িয়ে আছে, হাতে একটা ঘণ্টা, সাদা পোশাক, মুখ দেখা যায় না। ঘণ্টা আবার বাজল, টং টং টং। গফুরের নিথর মুখে এক চিনতে হাসি ফুটে উঠল। মঞ্জুর দরজা খুলে দৌড়ে দিল। সালাম পেছনে। চারপাশে কুয়াশা আর বাতাসে সেই একই গন্ধ, পোড়া কাঠ, ধূপ আর মৃতদেহের। দূরে নদীর পাড় দেখা যাচ্ছে, সেখানে শ্মশানের ঘাট। সালাম হাঁপাতে হাঁপাতে বলল, ওখানে গেলে হয়তো কেউ আছে। তারা এগিয়ে গেল। পথে কাদা, কাঁটা, ছায়া, যেন চারপাশে কেউ হাঁটছে সাথে সাথে। পেছনে ঘণ্টা বাজছে ক্রমাগত। প্রতিবার বাজলেই বাতাস ভারী হয়ে আসছে, ঠান্ডা জমে যাচ্ছে শরীরে। নদীর ধারে পুরনো ঘাট, এক পাশে পোড়া কাঠ, অন্য পাশে ভাঙা ঘর। ঘরের ভেতরে একদিক থেকে আলো আসছে। মঞ্জুর সাহস করে তাকালো। ভেতরে দেখা গেল এক সন্ন্যাসী মূর্তি, কিন্তু মূর্তির মুখে কোনো বৈশিষ্ট্য নেই, শুধু ফাঁকা গর্তের মতো দুই চোখ। সালাম বলল, এটা নিশ্চয়ই সেই সন্ন্যাসীর মূর্তি। তারা কাছে যেতেই মূর্তির বুকের ভেতর থেকে শব্দ এলো, কেন এসেছো এখানে? দুজন স্থির হয়ে গেল। সেই সাথে ঘণ্টা আবার বাজল, এবার ঠিক কানের পাশে। মূর্তির চারপাশে হঠাৎ আগুনের আলো জ্বলে উঠল। জ্বলন্ত কাঠ নিজেরাই নড়ছে। সালাম মাটিতে পড়ে গেল। মঞ্জুর তাকে টানতে লাগলো। সেই আগুনের ভেতর থেকে এক ছায়া বেরিয়ে এলো, সাদা চুল, পুড়ে যাওয়া মুখ, হাতে ঘণ্টা। সে ধীরে ধীরে এগিয়ে বলল, যে আমার ঘণ্টা শোনে সে আমারই।
হঠাৎ ঘণ্টা আকাশে বাজলো, বাতাসে আগুন ঘুরে ঘুরে তাদের ঘিরে ফেলল। আগুন নিভে গেল। তারা বুঝল নদীর ধারে পড়ে আছে। সালামের মুখে কাদা, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। মঞ্জুর কাঁপা গলায় ডাকল, সালাম, ওঠ ভাই। সালাম ধীরে চোখ খুলল। তার চোখ লাল, মুখে অদ্ভুত হাসি। সে বলল, তুই শুনছিস না? ঘণ্টা বাজতেছে। তারপর সে হাসতে হাসতে উঠল, ধীরে ধীরে নদীর দিকে হাঁটতে লাগলো। মঞ্জুর চিৎকার করল, সালাম থাম। কিন্তু সে থামল না। নদীর মাঝখানে হেঁটে গিয়ে মিলিয়ে গেল কুয়াশার ভেতর। নদীর জল তখন কালচে, যেন কালি। মঞ্জুর পাথরের মতো বসে আছে ঘাটে। বাতাসে আবার সেই ঘণ্টা বাজল, এবার যেন জলের নিচ থেকে টং টং টং। নদীর ঢেউয়ের মাঝে একটা মুখ ভেসে উঠল, সালামের মুখ। সে ফিসফিস করে বলল, তুইও আয়, এখন তোর পালা। মঞ্জুর দৌড়ে পালাতে লাগলো, কিন্তু চারপাশে যত দূর যায় শুধু নদী, বটগাছ আর সেই আওয়াজ। সে কোনোভাবে সেই মাটির রাস্তা ধরে ফিরে আসতে লাগলো। ভোরের আলো উঠছে, কিন্তু সূর্য দেখা যাচ্ছে না। রাস্তায় দেখা গেল গফুরের লাঠি পড়ে আছে, রক্তে ভেজা। মঞ্জুর হাঁপাতে হাঁপাতে বটগাছের নিচে এসে দাঁড়ালো। দেখল তার গাড়ি তখনও সেখানে আছে, যেমন রেখে গিয়েছিল। কিন্তু গাড়ির জানালার ভেতর কেউ বসে আছে, সাদা পোশাক, সালামের মুখ। সে হাসছে, তারপর ধীরে হাত তুলে দেখাচ্ছে, পিছনে দেখো। মঞ্জুর ঘুরে তাকালো। বটগাছের নিচে এখন অনেকগুলো ছায়া দাঁড়িয়ে, সবাই সাদা কাপড় পরা, মুখ ঢাকা, তাদের হাতে ঘণ্টা। সবাই একসাথে বাজাতে শুরু করলো, টং টং টং। চারপাশের বাতাস ঘুরে ঘুরে ভয়ঙ্কর আওয়াজ তুলছে। মঞ্জুর দৌড়াতে লাগল, কিন্তু যত দূর যায় ঘণ্টা থামে না। সে বুঝল ঘণ্টা বাজলেই সময় থেমে যায়। পাখি ওড়ে না, বাতাস নড়ে না, নিজের ছায়াও নড়ে না। শুধু নিজের বুকের ধুকপুকানি শুনতে পায়। দূরে একটা ঝুপড়ি ঘর দেখা গেল। সে সেখানে ঢুকল, দরজা বন্ধ করে বসে পড়ল। ঘরের ভেতর দেয়ালে ঝুলছে এক পুরনো ঘণ্টা, ঠিক একই রকম। হঠাৎ সেটা নিজে থেকেই বাজতে শুরু করল, টং। দরজার ফাঁক দিয়ে আলো পড়ল। সেখানে গফুর দাঁড়িয়ে, কিন্তু এখন সে আগের মতো না। তার চোখ পুড়ে গেছে, মুখে আগুনের দাগ। সে বলল, এই শ্মশান আমি পাহারা দিতাম, কিন্তু সেদিন ঘণ্টা বাজিয়েছিলাম আমি, তাই আমি মরে গিয়েও বেঁচে আছি। মঞ্জুর হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করল, এখন আমি কিভাবে বাঁচব? গফুর ধীরে বলল, যেদিন সূর্য উঠবে আর তুই ঘণ্টা না শুনবি, সেদিন তুই বাঁচবি। কিন্তু আজ আবার রাত আসছে। রাত নামল, আকাশে মেঘ, বৃষ্টি নামছে ধীরে ধীরে। মঞ্জুর নদীর দিকে তাকিয়ে আছে, ঘণ্টা বাজছে দূরে শ্মশানে। হঠাৎ বাতাসে এক কণ্ঠ ভেসে এলো, বাবা, দরজা খোলো। সে চোখ বন্ধ করল, কান চেপে ধরল, কিন্তু শব্দ থামল না। তারপর ঘণ্টা থেমে গেল, নদীর ঢেউ থেমে গেল, পুরো গ্রাম নিস্তব্ধ। ভোর হলো। ভোরের সূর্যের আলোয় গ্রামের লোকজন নদীর পাড়ে এক মৃতদেহ পেল। চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি, হাতে একটা ছোট ঘণ্টা ধরা। লোকজন বলল, এটা তো মঞ্জুর, কাল রাতে গাড়ির আওয়াজও শোনা যায়নি। এক বৃদ্ধ পাশে ফিসফিস করে বলল, আজ ভোরে আবার ঘণ্টা বাজছিল, অনেক বছর পর। দূরে শ্মশানের দিক থেকে বাতাসে ভেসে এলো সেই ভয়ঙ্কর ধ্বনি, আর পুরো নোয়াগাঁও গ্রাম আবার ঢেকে গেল কুয়াশায়। নোয়াগাঁওয়ের মানুষ সেই রাতের পর থেকে ভয়ে শ্মশানের দিক তাকায় না। 3 দিন ধরে গ্রামের আকাশে রোদ ওঠে না, সূর্য যেন আড়াল হয়ে গেছে। ঠিক তখনই শহর থেকে আসে এক সাংবাদিক, নাম তার রাকিব।
রাকিব শুনেছে নোয়াগাঁওয়ের শ্মশানে ঘণ্টা বাজলে মানুষ মরে যায়। সে সিদ্ধান্ত নেয় সত্যটা প্রমাণ করবে। ক্যামেরা, ভয়েস রেকর্ডার নিয়ে পৌঁছে যায় সেই নদীর পাড়ে। বটগাছের নিচে মাটিতে পড়ে আছে একটা ছোট ঘণ্টা, ঠিক মঞ্জুরের হাতে থাকা সেই ঘণ্টা। সে সেটা তুলে নেয়। হাওয়া থেমে যায়। দূরে কোথাও আবার বাজে সেই পরিচিত ধ্বনি, টং টং। রাকিব চারপাশে তাকালো। বটগাছের ছায়ায় দাঁড়িয়ে আছে এক বুড়ো মানুষ, চোখ ফ্যাকাশে, হাতে লাঠি। তুমি কে? রাকিব জিজ্ঞেস করল। বৃদ্ধ হাসল। আমাকে সবাই চেনে, আমি গফুর। রাকিব অবাক হয়ে বলল, গফুর? কিন্তু তুমি তো মারা গেছো। গফুরের চোখ লালচে হয়ে উঠল। মরা মানুষও বাঁচে যদি ঘণ্টা বাজে, বলে সে মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। রাকিব টের পেল তার হাতে ধরা ঘণ্টাটা গরম হয়ে উঠছে। সেই রাতে রাকিব শ্মশানের ঘাটের পাশে তাঁবু ফেলল। ক্যামেরা চালু, ভয়েস রেকর্ডার অন। আকাশ কালো, বাতাসে পোড়া কাঠের গন্ধ। রাত 12টায় হঠাৎ নদীর পানি নড়ল। তারপর দূর থেকে শোনা গেল টং টং টং। রেকর্ডারে স্পষ্ট শব্দ উঠল, কিন্তু কোনো দৃশ্য নেই। তবুও ক্যামেরায় দেখা গেল এক মুহূর্তের ছায়া, একটা মুখ, পোড়া, আর চোখ দুটো পুরো কালো। রাকিব হঠাৎ চেঁচিয়ে উঠল, কে ওখানে? কেউ নেই, শুধু বাতাসে ঘুরছে ঘণ্টা ধ্বনি। পরদিন সকালে গ্রামের মানুষ রাকিবের তাঁবু খুঁজে পেল, কিন্তু রাকিব নেই। শুধু রেকর্ডার পড়ে আছে, তাতে শোনা যাচ্ছে শেষ রেকর্ড। আমি এখন শ্মশানের ভেতরে, কেউ হাঁটছে বাসে। না, এটা মানুষ না, ওর চোখ নেই। ঘণ্টা বাজছে, তারপর শব্দ বন্ধ। গ্রামের মুরব্বীরা বলল, যে ওই ঘণ্টা ধরে সে আর ফিরে আসে না। রাতে নোয়াগাঁওয়ের লোকেরা দেখল নদীর ঘাটে একটা মানুষ দাঁড়িয়ে আছে, সাদা পোশাক, মুখ অন্ধকারে ঢাকা। এক বালক বলল, ও তো মঞ্জুর ভাই। লোকজন এগোতেই সেই মানুষ ধীরে পেছন ফিরে তাকালো। চোখে আগুন, ঠোঁটে হাসি, হাতে ঘণ্টা। সে ফিসফিস করে বলল, এখন থেকে প্রতি রাতেই ঘণ্টা বাজবে। তারপর মিলিয়ে গেল বাতাসে। পরদিন গ্রামের পঞ্চায়েত ডাকল। সিদ্ধান্ত হলো শ্মশানের ঘাটে গিয়ে ঘণ্টাটা গাছ থেকে নামিয়ে নদীতে ফেলা হবে। 5 জন সাহসী যুবক রাজি হলো। বৃদ্ধরা বলল, রাতের আগে যেও না, সূর্য উঠতেই কাজ শেষ কইরো। কিন্তু সন্ধ্যার পর তারা যাত্রা শুরু করল এবং আর কেউ ফিরল না। পরদিন ভোরে দেখা গেল সেই 5 জনের মৃতদেহ ভাসছে নদীতে, সবাইয়ের হাতে ছোট ছোট ঘণ্টা বাঁধা। পাশে একটা চিহ্ন লেখা কাদায়, ঘণ্টা বাজলে মৃত্যু আসে। গ্রাম কেঁপে উঠল ভয়তে। লোকজন শ্মশানের দিক ত্যাগ করল, কেউ আর বাইরে বেরোলো না। তৃতীয় রাতে বৃষ্টির মধ্যে গ্রামের এক বাড়ির দরজায় নক পড়ল। এক নারী দাঁড়িয়ে, ভিজে কাপড়, চোখে ভয়ঙ্কর দৃষ্টি। সে বলল, আমি পথ হারিয়েছি, একটু আশ্রয় দেবেন? বাড়ির মালিক তাকে ভেতরে নিল। রাতের শেষ ভাগে শোনা গেল ঘণ্টার শব্দ, টং টং। পরদিন দেখা গেল ঘরের সবাই মৃত, নারীটা উধাও। দেয়ালে লেখা, আমি শ্মশানের রক্ষিতা। গ্রামের স্কুল শিক্ষক মজনু একদিন পুরনো খাতার ভেতর পেল গফুরের ডায়েরি। তাতে লেখা ছিল, আমি ভুলে ঘণ্টা বাজিয়েছিলাম। ওর নাম তারা দেবী। সে মৃত্যুর দেবী। ঘণ্টা বাজলে তার আত্মা ফিরে আসে। শেষ পাতায় শুধু 3টে শব্দ, ও আবার ফিরবে। সেই রাতে আবার বজ্রপাত। শ্মশানের দিক থেকে ঘণ্টা বাজলো টানা 7 বার, টং টং টং। প্রতিটি বাজনে আকাশ কেঁপে উঠল, গ্রামের মাটিতে ফাটল ধরল। দূরে দেখা গেল এক বিশাল ছায়া, নারীর। লম্বা চুল বাতাসে উঠছে, সে হাসছে, আর নদীর জল উল্টো দিকে বইছে। ভরে মানুষ দেখে কবরের মাটি উল্টে গেছে, পুরনো মৃতদেহগুলো মাটির ওপরে। তারা চোখ খোলা রেখেই শুয়ে আছে। একই শব্দে তারা ফিসফিস করছে, ঘণ্টা বাজে, মৃত্যু আসে। গ্রামের সবাই পালিয়ে গেল পাশের গ্রামে। নোয়াগাঁও এখন নির্জীব। একদল পুলিশ এলো তদন্তে।
তারা বলল, এগুলো গুজব, আমরা রাতে পাহারা দেব। রাতে শ্মশানের ঘাটে তারা ক্যাম্প বসালো। 12:03 প্রথম ঘন্টা বাজলো। তারপর রেডিও বন্ধ হয়ে গেল, বাতি নিভে গেল। পরদিন সকালে দেখা গেল পুরো পুলিশ ক্যাম্প খালি, শুধু 5টা ঘন্টা পড়ে আছে। গ্রামের মসজিদের ইমাম বললেন, এই ঘন্টা মানব না, এটা শয়তানের কারসাজি। তিনি আজান দিলেন নদীর ধারে। আজানের শেষে আবার সেই শব্দ, টং টং। বাতাসে ঠান্ডা ঢেউ এলো। ইমামের গলা বন্ধ হয়ে গেল। তার চোখ উল্টে গেল, মুখে হাসি। আমি তার সেবক এখন। রাতে দেখা গেল শ্মশান জ্বলে উঠেছে। কেউ বলল আগুন, কেউ বলল আলোকছটা, কিন্তু কাছে যাওয়া কেউই ফিরল না। দূর থেকে দেখা গেল আলোয় নারী ছায়ারা নাচছে, আর মাঝখানে তারাদেবী ঘণ্টা বাজাচ্ছে। এই খবর পৌঁছালো শহরে। একদল ধর্মীয় পণ্ডিত ও সাংবাদিক দল সিদ্ধান্ত নিল অভিশাপ বন্ধ করবে। তারা নিয়ে এলো মন্ত্র, কোরআন আর পবিত্র পানি। কিন্তু শ্মশানের গেট পেরোনোর পর তারা সবাই থেমে গেল। বাতাসে অদৃশ্য দেয়াল, পবিত্র পানি বাতাসে ছুঁতেই ফুটে উঠল আগুন। রাতের গভীরে সবাই শুনল এক নারীর গলা, আমি শান্তি চেয়েছিলাম, তারা আমাকে পুড়িয়েছিল, তাই প্রতিশোধ আমার অধিকার। তারপর নদীর জলে প্রতিফলন দেখা গেল এক নারীর পুড়ে যাওয়া মুখ, হাতে ঘণ্টা। সে হাসছে আর বলছে, আজ শেষ বাজনা। শ্মশানের ঘণ্টা এবার নিজেই বাজতে শুরু করলো। আকাশ কাঁপছে, মাটি ফেটে যাচ্ছে, গাছগুলো ভেঙে পড়ছে। পুরো নোয়াগাঁও আলোর আগুনে জ্বলছে। হঠাৎ সব থেমে গেল। নীরবতা, শুধু একটি মাত্র শব্দ, টং টং। তারপর কিছুই নেই। পরদিন ভোরে শহরের মানুষ এলো তদন্তে। নোয়াগাঁও নেই, পুরো এলাকা নদীর নিচে তলিয়ে গেছে। শুধু একটি বট গাছের ডাল ভেসে আছে, তাতে ঝুলছে সেই ঘণ্টা। এক কর্মকর্তা ঘণ্টাটা ছুঁয়ে বলল, এটা সংগ্রহে নেওয়া যাক। বাতাসে ঠান্ডা লাগলো, দূরে কেউ হাসলো। ঢাকায় নিয়ে যাওয়া হলো সেই ঘণ্টা। মিউজিয়ামে রাখা হলো প্রদর্শনীর জন্যে। প্রথম রাতে নিরাপত্তা প্রহরী শুনল টং টং। সিসিটিভিতে দেখা গেল এক নারীর ছায়া ধীরে ধীরে ঘণ্টার দিকে এগোচ্ছে। তার চুল ভেজা, মুখ পোড়া আর চোখ লাল। ভোরে মিউজিয়ামের দরজা খোলা হলো। ভিতরে কেউ নেই, ঘণ্টা মেঝেতে পড়ে আছে, চারপাশে রক্তের দাগ। দেওয়ালে লেখা, যতদিন ঘণ্টা বাজবে মৃত্যু চলবে।